শিরোনামে শুনছিলেন যে বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভেও গাজায় বর্বরতা থামায়নি ইসরায়েল। হামলা চালিয়ে একদিনে আরও ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদীরা। এদিকে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে আবারও গাজায় নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। একদিকে ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ নিয়ে চলছে শোক মিছিল, প্রতিবাদ বিক্ষোভ। অন্যদিকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আয়েশি গল্পে মশগুল ট্রাম্প নেতানিয়াহু। দুজনের হাস্যোজ্জ্বল মুখে নেই আফসোসের লেশমাত্র। তাই প্রশ্ন রয়ে যায়, যদি মানুষের জন্যই হয় এ ক্ষমতা, তবে লাখো মানুষের মৃত্যু কিংবা প্রতিবাদ কোনোটাই কেন নাড়া দেয় না ক্ষমতাবানদের? আমার মনে হয় না ট্রাম্প বা নেতানিয়াহু কেউই জনগণের কথা ভাবেন। তারা শুধু নিজেদের মসনদ নিয়ে ব্যস্ত। মানবতার মৃত্যু হয়েছে বহু আগেই। নেতানিয়াহুর আগমন ঘিরে জায়নবাদীদের মদতদাতা খোদ যুক্তরাষ্ট্রেই যখন চলছে বিক্ষোভ, তখন এই উত্তাল আন্দোলনকে কাঁচকলা দেখিয়ে হোয়াইট হাউসে নির্লজ্জ হাসি তামাশায় মেতে ওঠেন নেতানিয়াহু। ট্রাম্পের সাথে আলোচনায় ফের চাঙ্গা হয় গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার পুরনো প্রস্তাব। ছক আঁকা হয় গাজার দখল হাতে নেয়ার। বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা। তবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও মালিকানায় আসলে অঞ্চলটি সুন্দর হবে, আর গাজার বাসিন্দাদের আশপাশের কয়েক দেশে সরিয়ে নেওয়া হবে। অনেক দেশ আছে যারা এতে রাজি হবে। তাদের চমৎকার একটি জীবন ব্যবস্থা দেব আমরা। প্রেসিডেন্ট ট্রাম্প একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত আলাপ করেছি। আমরা গাজাবাসীর স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেব। তারা কোন দেশে যেতে চায় সেই সিদ্ধান্ত তারা নিজেরা নেবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই এর আগে হাঙ্গেরি যান ইসরায়েলি প্রধানমন্ত্রী। সেখানেও আন্দোলনকারীদের প্রতিবাদের মুখে পড়েন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় বর্বরতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, দ্বিতীয় দফা হামলা শুরুর পর থেকে উপত্যকাটিতে ১,০০০-এর বেশি শিশু হতাহত হয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এদিকে গাজায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছেন বেশ কয়েকজন। জাতিসংঘ বলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে দ্বিতীয় দফায় হামলা শুরুর পর গাজায় ১,০০০-এর বেশি শিশু হতাহত হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটির অন্তত ৬টি বিভাগ। অবশেষে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। এক বক্তব্যে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, শনিবার সরাসরি আলোচনায় বসতে পারে দুই পক্ষ। ধারণা করা হচ্ছে আলোচনায় যোগ দেবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এই বৈঠককে একই সাথে সুযোগ ও পরীক্ষা হিসেবে অভিহিত করছে তেহরান। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের প্রস্তাব নাকচ করে দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। প্রতিক্রিয়ায় ইরানে হামলারও হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। নানা বিতর্কের পরও ভারতে ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়েছে। এর পক্ষে বিপক্ষে দেশটিতে তৈরি হয়েছে নানা মত। এ নিয়ে আরও জানাতে পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা যাচ্ছি তার কাছে। শুভজিৎ, খুব সহজভাবে যদি বলি, ওয়াকফ সংশোধনী বিলটা আইনে পরিণত হওয়ার পর বেশ থমথমে পরিস্থিতি ছিল। বর্তমানে ভারতের পরিস্থিতি কেমন? পাশাপাশি এই সংশোধনী আইনের কারণে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিগত সম্পদের উপর কোনো প্রভাব পড়বে কিনা, এটা? প্রথমে বলি, মুসলিম যারা রয়েছে তাদের ব্যক্তিগত সম্পদের উপর কোনোভাবে ধরনের সম্পত্তিগুলো এই মুহূর্তে রয়েছে, তার উপরেও সরাসরি সরকারের কোনো নিয়ন্ত্রণ সেটা কিন্তু কায়েম হবে না। সরকার কিন্তু এ ব্যাপারে আশ্বস্ত করেছে যে সরকার এই ওয়াকফ হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম সম্পদের অধিকারী যে ওয়াকফ বোর্ড, তাদের সম্পত্তির উপর সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ কায়েম করতে চায় না। তবে সরকার এই যে সম্পদ যেগুলো ওয়াকফ বোর্ড তাদের নিজেদের বলে দাবি করে আসছে, তার উপরে একটা নজরদারি চালাতে চায়। কিভাবে? কারণ ওয়াকফের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে বিভিন্ন সময় অসময়ে লোক যে বিভিন্ন মানুষের সম্পত্তি বা সরকারি সম্পত্তির উপর দাবি করা, যেমন মুকেশ আম্বানির অ্যান্টারিয়া যে অ্যাপার্টমেন্ট আছে সেটা বলা হয়ে থাকে বিশ্বের বৃহত্তম বিলাসবহুল যে অ্যাপার্টমেন্ট তার মধ্যে একটা, সেটার দাবি করেছে, তাজমহলের দাবি করেছে।
বিভিন্ন সময় বিভিন্ন দাবির কথা কিন্তু ওয়াকফ বোর্ডের সামনে এসেছে এবং ওয়াকফ বোর্ডের শুধুমাত্র যে বড় বড় দাবি বড় বড় ক্লেম ব্যাপারটা এমন নয়, এমন হয়েছে প্রচুর গ্রাম তারা দাবি করেছে এবং রাতারাতি সেই গ্রামের দখল নিয়েছে এবং ওয়াকফ বোর্ডের যে কোনো সিদ্ধান্তের যদি আদালতের চ্যালেঞ্জের সুযোগ ছিল না, সেই সব আইনে কিন্তু ওয়াকফ বোর্ড যদি কোনো সম্পত্তিটা দিয়ে বলে তাকে দাবি করে, সেক্ষেত্রে আইনগত একটা পদ্ধতি যেটা ছিল না, সেই আইনগত দাবি এলাকা থেকে প্রাপ্ত তার শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে সহকর্মী শুভজিৎ প্রতিদ্বন্দ্ব যুক্ত ছিলেন। ওয়াকফ সংশোধনী বিলটা আইনে পরিণত হওয়ার পর ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জানাচ্ছিলেন। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বছরের প্রথম তাপপ্রবাহ শুরু হয়েছে দিল্লি, রাজস্থান ও গুজরাট সহ বেশ কিছু অঞ্চলে। তাপমাত্রা বেড়েছে স্বাভাবিকের চেয়ে 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। এসব অঞ্চলে জারি করা হলুদ সতর্কতার মেয়াদ আরও 2 দিন বাড়ানো হয়েছে। এছাড়া মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আগামী কয়েকদিনেও ভারতের উত্তরাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছু জায়গায় তাপমাত্রার পারদ পৌঁছাতে পারে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে 10 এপ্রিল থেকে কমতে পারে দিল্লির তাপমাত্রা। বৈধ নথিহীন আফগানদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান। এর আওতায় গত 1 সপ্তাহে 8,000-এর বেশি আফগান শরণার্থীকে বিতাড়িত করেছে দেশটি। গত 31 মার্চ পর্যন্ত অনিবন্ধিত আফগান শরণার্থীদের নিজ দেশ আফগানিস্তানে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল পাকিস্তান। সেই সময় পার হওয়ায় 1 এপ্রিল থেকে অনিবন্ধিত আফগানদের ক্ষেত্রে হার্ডলাইনে গেছে দেশটি। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে অভিযান। কিছু অঞ্চলে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে আফগান নাগরিকদের অল্প সময়ের জন্য রাখা হচ্ছে। এরপর তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে তোরখাম সীমান্তে। আফগান শরণার্থীদের উপর ইসলামাবাদের এই বিরূপ আচরণের নিন্দা জানিয়েছে কাবুল। দর্শক, যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন। যে শর্তেই মূলত কিয়েভকে সহায়তা রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সবশেষ জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। তারেক, আমরা যেটা দেখেছি যে জেলেনস্কি একটা দাবি করেছেন, সেটা হচ্ছে রাশিয়ার বেলগরোদ তারা দখলে রেখেছে ইউক্রেন। সেটার আসলে বর্তমান পরিস্থিতি কি? আর পাশাপাশি আরেকটা জিনিস জানাবেন যে যুদ্ধের পর ইউক্রেন একটা বড় বাজার তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র, বিশেষ করে তাদের খনিজ সম্পদের উপর তাদের নজর রয়েছে। সেটিকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন বেলগরোদ অঞ্চলের কথা, যেটি মস্কো শহর থেকে বেলগরোদ অঞ্চলটি প্রায় 680 কিলোমিটার দূরে, যেটি রাশিয়া এবং ইউক্রেনের সীমান্তবর্তী শহর, একটি শহর। তো যে দাবিটি করা হয়েছে সেটি শুধুমাত্র ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে তারা দখল করেছে, যেটি আসলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবারই তারা ইউক্রেন বাহিনী প্রচেষ্টা চালিয়েছিল সেটি দখল, সেখানে প্রবেশের জন্য, কিন্তু বারবারই সেই প্রচেষ্টাটি আসলে রাশিয়ান বাহিনীর প্রতি। এবার তারা যেটি দাবি করেছে যে তারা সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছে, বা তবে সেটি রাশিয়ার পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, বা সেটি কোনো সত্যতা বা অসত্যতা নিয়েও কিছু প্রতিক্রিয়া আমরা এখনো পাইনি। তবে কিছু অসমর্থিত সূত্র থেকে জানা গিয়েছে যে ওখানে একটি ভালো সংঘর্ষ হয়েছে দুই পক্ষের মধ্যে। কিন্তু যেটি রাশিয়ান মিলিটারি অথবা রাশিয়ান যে প্রতিরক্ষা বিভাগ রয়েছে অথবা ক্রেমলিন যেখান থেকে বিবৃতিগুলো দিয়ে থাকা হয়, সেখান থেকে কোনো অফিসিয়াল কোনো বিবৃতি আমরা পাইনি। আরেকটি যেটি বিষয় রয়েছে যে মার্কিন প্রেসিডেন্টের যে সাথে যে ইউক্রেনের যে চুক্তিটি কথা রয়েছে, যে ইউক্রেনের খনিজ সম্পদের বিষয়ে, যেটি ইউক্রেনকে যে মার্কিন বাহিনী সহায়তা দিয়েছিল সেটার জন্য একটি সেটা প্রতিদান হিসাবে সেটি চাচ্ছিল, যেটি আসলে চুক্তিটি হওয়ার কথা ছিল। যেটি ওয়াশিংটনে, সেটি একবার ভেস্তে গিয়েছিল দুই পক্ষের সমঝোতা না হওয়ার কারণে। এখন আবার ইউক্রেনের পক্ষ থেকে যেটি সম্মত হয়েছে সেটি স্বাক্ষরের জন্য। তবে রাশিয়ার কিন্তু এই বিষয়টিতে রাশিয়ার তেমন কোনো প্রতিক্রিয়া নেই, যেটি রাশিয়ার পক্ষ থেকেও কিন্তু যে রাশিয়ার যে ইউক্রেনের যে অঞ্চলগুলো রাশিয়ার দখলে রয়েছে
সেখানেও কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে খনিজ সম্পদ যৌথভাবে কাজ করার জন্য। তো এটি একটি আসলে রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়টিতে আসলে রাশিয়ান গভর্নমেন্টের খুব একটা আপত্তি নেই এখন পর্যন্ত। তবে এটি আসলে তবে রাশিয়ার যে শর্তগুলো রয়েছে সেটির দিকে রাশিয়ার মূলত মনোযোগ রয়েছে। সেটি সম্পন্ন হলে এই বিষয়টা নিয়ে রাশিয়ার খুব একটা আপত্তি নেই। আর একটি বিষয় যেটা রয়েছে যে রাশিয়ার যে ইউক্রেনের 4টি অঞ্চল রয়েছে রাশিয়ার দখলে, সেই অঞ্চলগুলোতেও কিন্তু বিশাল খনিজ সম্পদ রয়েছে। সেটি রাশিয়া চাচ্ছে যে সেটি রাশিয়ার নিয়ন্ত্রণ, রাশিয়ার চাপে সেটি যদি হয়ে থাকে তাহলে বাকি অঞ্চলগুলোতে যদি মার্কিন নিয়ন্ত্রণ থাকে সেটি আসলে কোনো রাশিয়ার পক্ষ থেকে এক প্রকার সেটি কোনো আপত্তি নেই। আর একটা বিষয় যেটা যে ইউক্রেনের যে নিরাপত্তা সহায়তা বা পরবর্তী যে সহায়তাগুলো, এটির বিনিময়ে কিন্তু মার্কিন সরকার সেই ইয়েগুলো চাচ্ছে, যে খনিজ সম্পদগুলো চাচ্ছে। সেটি আসলে মূলত ইউক্রেনের খুব বেশি উপকৃত হওয়ার সুযোগ নেই সেখানে, যেটি মূলত মার্কিন সরকারই সেখানে হয়তো উপকৃত হতে পারে এই খনিজ সম্পদগুলো চুক্তিটি সম্পন্ন হলে, যার প্রতিদানে তারা তাদেরকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এবং ইউক্রেনের নিরাপত্তার বিষয়টিও তারা নিরাপত্তা গ্যারান্টি হিসাবেও এই চুক্তিটি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাওয়া হয়েছে। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। আর এর মাধ্যমে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। এবার চীনের আরোপিত 34% শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের উপর আরোপিত শুল্ক প্রত্যাহার না করলে অতিরিক্ত 50% শুল্কের মুখোমুখি হতে হবে চীনকে, জানিয়েছেন তিনি। সেই সাথে শুল্ক প্রত্যাহারে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সময়ের মধ্যে শুল্ক প্রত্যাহার না হলে চীনের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক 9 এপ্রিল থেকে কার্যকর হবে বলেও জানান তিনি। ট্রাম্পের এমন পদক্ষেপের জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলিংয়ের কাছে মাথা নত করবে না বেইজিং। যুক্তরাষ্ট্র যদি এই পথেই হাঁটতে চায় তাহলে শেষ পর্যন্ত লড়াই করবে চীন। গত সপ্তাহে অর্থনৈতিক স্বাধীনতা দিবসের অংশ হিসেবে চীনা পণ্যের উপর 34% কর আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে রোববার ওয়াশিংটনের উপর পাল্টা শুল্ক আরোপ করে বেইজিং। ইউরোপীয় ইউনিয়নের যতটা না কৃষ্ণ সাগর নিয়ে চিন্তা, তার থেকে বড় চিন্তা লোহিত সাগর নিয়ে। হুথি দমনে যুক্তরাষ্ট্রের আক্রমণ, ইরানের উপর হুমকি, ইসরায়েলের হামলায় বিপর্যস্ত এই সমুদ্রপথ। এই পথ দিয়ে মহাদেশটিতে যে পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হয় তা সচল রাখতে মরিয়া ইইউ। 3টি ফাইটার জেট, 4টি এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, 18টি ড্রোন, 2টি সামুদ্রিক ড্রোনের মাধ্যমে 700 বাণিজ্যিক সমুদ্রগামী জাহাজকে দেয়া হয় নিরাপত্তা, যার মধ্যে 410টি জাহাজ থাকে সর্বোচ্চ দৃষ্টিসীমায়। আর এর জন্য খরচ 17 মিলিয়ন ইউরো। হুথিদের হাত থেকে বাণিজ্যিক জাহাজকে রক্ষা করতে ইউর খরচ এটি। যতটা না কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে চিন্তা, তার থেকে বেশি চিন্তা লোহিত সাগর ঘিরে। ইউরোপের এমন কোনো পণ্য নেই যা এই সমুদ্রপথ দিয়ে যায় না। এই পথে কন্টেইনারবাহী জাহাজ প্রতিষ্ঠানের মধ্যে 4টি এমএসসি, মার্কস, সিএমএ সিজিএম এবং লয়েড ইউরোপীয় প্রতিষ্ঠান। আর কস্কো চীনের। মার্কিন আধিপত্য নেই এই পথে। নানা কারণে এশিয়া থেকে আমেরিকায় পণ্য পরিবহন খরচ যেখানে 160 থেকে 220% বেড়েছে, সেখানে ইউরোপীয় ইউনিয়নে বেড়েছে 285 থেকে 365%। খরচ কমাতে তাই লোহিত সাগরের সমাধান চায় ইইউ, তবে তা সহজে যে মিলবে না তাতে কোনো সন্দেহ নেই। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।